হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। ফিজিক্স কনসেপ্ট ক্লাসের সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের কিছু বেসিক কনসেপ্ট দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের আজকের চ্যাপ্টারের নাম হলো ভেক্টর। তোমরা জানো যে কোনো রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি? স্কেলার রাশি হলো যে রাশিটার শুধুমাত্র মান দ্বারা আমরা রাশিটাকে পুরোপুরি প্রকাশ করতে পারি। আর ভেক্টর কি? ভেক্টর হলো শুধুমাত্র মান দ্বারা আমরা একটা রাশিকে প্রকাশ করতে পারি না, আমাদের মানের পাশাপাশি রাশিটার দিকেরও প্রয়োজন হয়। মান এবং দিক দুইটাই যখন জানবো তখন আমরা একটা ভেক্টর রাশিকে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারি। শুরুতে আমরা একটু দেখি যে একটা ভেক্টর রাশিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, মানে কিভাবে লিখলে আমরা বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি। এই জন্য আমরা কিছু সিনট্যাক্স ব্যবহার করতে পারি। যেমন মনে করো, আমরা যদি এভাবে এ একটা ভেক্টর রাশি হয়, এখানে আমরা এ লিখে এর উপর যদি একটা এরকম তীর চিহ্ন দেই, তাহলে আমরা বুঝবো যে এটা একটা ভেক্টর রাশি। অথবা এরকম এ লিখে আমরা যদি তার উপর একটা টান দেই, সোজা টান, তাহলে আমরা বুঝবো এটা ভেক্টর রাশি। আবার যদি এরকম একটা এ লিখে আমরা নিচে একটা টান দিই, এটাকে আমরা বুঝবো ভেক্টর রাশি। আর বই প্রিন্ট করার ক্ষেত্রে আরেকভাবে একটু লেখা হয়, সেটা হলো এরকম মোটা অক্ষরে লেখা হয়, তাহলে আমরা বুঝি যে এটা ভেক্টর রাশি। কিন্তু লেখার ক্ষেত্রে তো আমরা এরকম মোটা করে লিখতে পারি না, লেখার ক্ষেত্রে আমরা এই তিনটার মধ্যে একটা ইউজ করি। সাধারণত এটা বেশি ইউজ করা হয়, যে একটা অ্যালফাবেট লিখে সেটা দ্বারা প্রকাশ করে আমরা তার উপর একটা তীর চিহ্ন দিই। আর যখন আমরা একটা ভেক্টর রাশির মান বোঝাতে যাবো, তখন আমাদের কি করতে হবে? আমরা এইভাবে লিখতে পারি, ভেক্টরটা এইভাবে লিখে আমরা তার দুই পাশে মডুলাস চিহ্ন দিই, এটা দ্বারা আমরা বোঝাই যে ভেক্টর রাশিটার মান। অথবা শুধু নর্মাল এরকম এ লিখলে এটা দ্বারা মান বোঝাই। তো চলো আমরা একটু ভেক্টরটা কি জিনিস এটা একটু ফিল করার ট্রাই করি। মনে করো আমাদের এই ডাস্টারটা, এটার একটা ভর আছে। আমি মনে করে বললাম যে এটার ভর মনে করো 100 গ্রাম। তার মানে কি, 100 গ্রাম বললে আমি বুঝতে পারতেছি যে এই জিনিসটার ভর হলো 100 গ্রাম। কেউ তো আর তোমাকে জিজ্ঞেস করবে না যে এটার কোন দিকে ভর 100 গ্রাম। এটার ভর 100 গ্রাম, এটা বললে এটা প্রকাশ পেয়ে যাচ্ছে। এটার এই দিকে ভর 100 গ্রাম বা এইদিকে ভর 100 গ্রাম, এরকম কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। এই কারণে ভর হলো একটা স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা শুধু মান দ্বারা জিনিসটা প্রকাশ করতে পারি না। কীরকম? সাপোজ ধরো আমি এখানে আমার ডাস্টারটা রাখছি, তো মনে করো গ্রাভিটি যদি না থাকতো তাহলে কী হতো? আমি এটা ছেড়ে দিলে এটা নিচের দিকে পড়তো না, এখানে স্থির থাকতো যতক্ষণ পর্যন্ত আমি এর উপর বল প্রয়োগ না করতাম। আর বল প্রয়োগ করলে এটা গতিশীল হতো নিউটনের ফার্স্ট ল অনুযায়ী। এখন সাপোজ ধরো আমি এটাকে এইদিকে বল প্রয়োগ করতেছি, তাহলে এটা কী হবে? এইদিকে যাবে। এইদিকে প্রয়োগ করলে এইদিকে যাবে, এইদিকে করলে এইদিকে যাবে, এইদিকে করলে এদিকে যাবে। এখন কথা হলো, যদি এর উপরে একটা বল প্রয়োগ না করে যদি আমি একাধিক বল প্রয়োগ করি, তাহলে ব্যাপারটা কীরকম হবে? যেমন দেখো, যদি এইদিকে একটা বল প্রয়োগ করি আর এইদিকে একটা বল প্রয়োগ করি, মনে করো এটা হলো এ বল, এটা হলো বি বল। এখন বলো তো বস্তুটা কোন দিকে গতিশীল হবে? যেহেতু একাধিক বল আছে, একই সময় তো আর বস্তুটা দুই দিকে যাইতে পারবে না। তাহলে এখন বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা এই দুইটার লব্ধির দিকে যাবে। এই দুইটা মিলে যে লব্ধিটা হবে, এই লব্ধির দিকে যাবে। মনে করো এটা যদি লব্ধি হয়, তাহলে এই দিক বরাবর যাবে। এটাকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে এই দিক বরাবর বস্তুটা যাবে। তো একটু ফিল করার ট্রাই করো। যদি মনে করো একজনকে আমি দড়ি বেঁধে এদিক থেকে টানতে লাগিয়ে দিলাম, আরেকজনকে এদিক থেকে দড়ি বেঁধে টানতে লাগিয়ে দিলাম, তাহলে বস্তুটা আলটিমেটলি কোন দিকে যাবে? বস্তুটা তো আর একই সময় দুই দিকে যেতে পারবে না, বস্তুটা এই দিক বরাবর যাবে। আশা করি ফিল করতে পারতেছো ব্যাপারটা। এখন মনে করো আমরা এই বি ভেক্টরের দিকটা এদিকে না দিয়ে আমরা এদিকে দিচ্ছি, এটা একটা ভেক্টরের নাম দিচ্ছি আমরা সি। এখন আমরা এটা বলতেছি যে বি আর সি এর মানটা একই। মনে করো আমরা এভাবে লিখে দিচ্ছি যে বি ভেক্টরটা এর মান আর সি ভেক্টরটা এর মান একই। দুইটা ভেক্টরের মান একই, শুধুমাত্র দিকটা আলাদা করে দিচ্ছি। তাহলে বলো এখন কি লব্ধিটা এইদিকে থাকবে? একটা মানুষ এইদিকে দড়ি বেঁধে টানতেছে আর একটা মানুষ এইদিকে দড়ি বেঁধে টানতেছে, তাহলে যে লব্ধিটা পাবো, আর দড়িটা যদি এইদিকে না হয়, যদি দড়িটা এইদিকে হতো, তাহলে কি একই লব্ধি পাবো? অবশ্যই না, একই লব্ধি পাবো না। তখন বস্তুটা এর মাঝামাঝি আরেকটা কোনো একটা দিকে যাবে। মনে করো এইদিকে যাবে, ঠিক আছে? এটাকে যদি আমরা আর ড্যাশ নাম দেই, এইদিকে যাবে। তার মানে দেখো, আমরা কিন্তু মানটা চেঞ্জ করি না, বি আর সি এর মানটা একই রাখছি, শুধুমাত্র দিকটা চেঞ্জ করেও আমরা ভেক্টরের দিকটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে কিন্তু লব্ধি ভেক্টরটা আলাদা হয়ে যাচ্ছে। আবার মান চেঞ্জ করলে তো আলাদা হবেই। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে শুধুমাত্র মান বা শুধুমাত্র দিক যে কোনো একটা চেঞ্জ করলে আমরা ভেক্টরটা চেঞ্জ করতে পারি। তার মানে একটা ভেক্টরকে পুরোপুরি প্রকাশের জন্য আমাদের মান এবং দিক দুইটারই দরকার হয়। যে কোনো একটা বললে আমরা একটা ভেক্টরকে পুরোপুরিভাবে প্রকাশ করতে পারি না। তো আমরা এখন একটু কিছু ভেক্টরের সাথে পরিচিত হব, মানে আমরা কয়েকটা প্রকারের ভেক্টর সম্পর্কে একটু জানবো। যেমন ফার্স্টে দেখো মুক্ত ভেক্টর। মুক্ত ভেক্টর কি? মনে করো একটা ভেক্টর আমি এরকম করে আঁকলাম, যে এই ভেক্টরটার দিক হলো এদিকে। এখান থেকে মনে করো এটার নাম দিলাম আমি এ পয়েন্ট, এটার নাম দিলাম বি পয়েন্ট। তার মানে এ থেকে বি এর দিকে ভেক্টরটার দিক। এখন আমি যদি বলি যে এই ভেক্টরটা এখানে আঁকলাম, মানে কি এটা এখানেই। আমি যদি এর সমান্তরালে এখানে মনে করো এই ভেক্টরটা আবার আঁকলাম এ বি, তাহলে ভেক্টর ম্যাথমেটিক্স আমাদের যেটা বলে যে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় এবং তাদের মান এবং দিক যদি একই হয়, তাহলে ভেক্টর দুটো আইডেন্টিক্যাল। মানে এই ভেক্টরটা এখানে আঁকাও যা, এখানে আঁকাও তা, এখানে আঁকাও তা, যেখানে আঁকো না কেন, কিন্তু সমান্তরাল হতে হবে। তুমি যদি এরকম করে আঁকতে এবি, তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু ভেক্টর দুটো সমান্তরাল না। তাহলে তুমি এখানে মুভ করো, দেখো হচ্ছে না। এটার পাদবিন্দুর সাথে এটার পাদবিন্দু যদি মিল করো, দেখবে এটা এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এটা এরকম করে আঁকছি। তাহলে এই দুইটা ভেক্টর আইডেন্টিক্যাল হলো না। কিন্তু তুমি যদি সমান্তরালে আঁকো এবং মান দুটো সমান হয়, দিকটাও সমান হয়, তাহলে অবশ্যই ভেক্টর দুটো আইডেন্টিক্যাল। তুমি এরকম করে ভেক্টরটা মুভ করাতে পারো। কিন্তু যদি এটা দিকটাও যদি উল্টা হতো, মনে করো এইদিকে দিক না হয় যদি এরকম হতো, বি থেকে এর দিকে হতো, তাহলে কিন্তু ভেক্টর দুটো আইডেন্টিক্যাল হতো না। কারণ তোমার যে ভেক্টরটা এটার দিকে দিকে, সমান্তরালে যেটা আঁকছো সেটার দিক উল্টা দিকে।
তাহলে এই ভেক্টর দুটো আইডেন্টিক্যাল নয়, একটা অপরটার বিপরীত দিকে ভেক্টর, কিন্তু মানটা সেম। তাহলে ফ্রি ভেক্টর আমরা কোনগুলোকে বলতে পারি? ফ্রি ভেক্টর বলতে পারি যে একটা ভেক্টর আমাদের যেই দিকে আঁকবো ওটার সমান্তরালে যে কোনো জায়গায় আমরা ভেক্টরটাকে মুভ করাতে পারি মানটা সমান রেখে এবং দিকটা ঠিক রেখে, তখন আমরা সেই ভেক্টরটাকে ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর বলতে পারি। আর সীমাবদ্ধ ভেক্টর নামে একটা ভেক্টর আছে, সেটা কি? সেটা দেখো, মনে করো আমরা এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম, এটা মনে করো এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা মনে করো ও বিন্দু মানে মূল বিন্দু, তাহলে এটার স্থানাঙ্ক কত? 0 0 0। এই যে বিন্দুটা অবশ্যই এর একটা স্থানাঙ্ক থাকবে, এ বি সি নাম দিলাম আমি, তার মানে এই এ পয়েন্টটার আমাদের স্থানাঙ্ক হলো এ কমা বি কমা সি। আর যদি বি এর স্থানাঙ্ক লিখে মনে করো এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এরকম তো একটা থাকবে, তাই না? এখন আমরা যে স্থানাঙ্কটা দিলাম, স্থানাঙ্কটা আমরা কিসের সাপেক্ষে দিলাম বলো তো? আমরা এই 0 0 0 বিন্দুর সাপেক্ষে দিলাম। তার মানে এখান থেকে যদি আমি একটা ভেক্টর টানি এই দিকে, তাহলে যেটা হবে এই ভেক্টর যেটা স্থানাঙ্কর এই মূল বিন্দু থেকে আমরা যেই ভেক্টরটা এখানে টানতেছি সেইটা হলো আমাদের এই এ কমা বি কমা সি, এই পয়েন্টটা নির্দেশ করতেছে। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থাটা যদি একই থাকে, মানে মূল বিন্দুটা যদি একই থাকে, তাহলে দেখো তার সাপেক্ষে আমাদের যে এই বিন্দুটা মানে এই যে স্থানাঙ্কটা, এটা কিন্তু এই স্থানাঙ্ক ব্যবস্থা তুমি যেখানেই যাও না কেন তুমি কিন্তু আর এই স্থানাঙ্কটা পাবে না, এটা কিন্তু আইডেন্টিক্যাল। একটা মাত্র স্থানাঙ্ক যেটার স্থানাঙ্ক এখানে হবে এ কমা বি কমা সি, যদি তুমি এই মূল বিন্দুটা একই রাখো। মূল বিন্দুর সাপেক্ষে স্থানাঙ্ক ব্যবস্থা কোনো একটা বিন্দুর অবস্থান, এটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। মনে করো আমি এটাকে ও এ দ্বারা প্রকাশ করলাম, এটা হলো আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর সবসময় মূল বিন্দু থেকে শুরু হয় এবং যেই পয়েন্টটার স্থানাঙ্ক তুমি বের করবা সেই পয়েন্টে যে শেষ হয় সেই পয়েন্টে তার শীর্ষবিন্দু থাকে এবং এটা আইডেন্টিক্যাল, এটাকে তুমি কোথাও মুভ করাতে পারবে না। তুমি যদি এটাকে মুভ করাও তাহলে দেখো তোমার কিন্তু ভেক্টরটা সমান্তরাল থাকতেছে না, কারণ এটার দিকে এই দিকে তুমি যদি সমান্তরাল নিতে চাও তোমার পাদবিন্দু সরাতে হবে, শীর্ষবিন্দু সরাতে হবে। কিন্তু অবস্থান ভেক্টরে আমরা শীর্ষবিন্দু সরাতে পারি কিন্তু পাদবিন্দু সরাতে পারি না, পাদবিন্দু এখান থেকে সবসময় শুরু হবে। তাহলে শীর্ষবিন্দু সরালে অবশ্যই স্থানাঙ্কটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভেক্টরটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের এই অবস্থান ভেক্টরকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর, যেটাকে আমরা ফ্রিলি মুভ করতে পারি না। কিন্তু এই এ আর বি আমরা যে এই ভেক্টরটা নিছি এটাকে আমরা সমান্তরালে যে কোনো জায়গায় মুভ করতে পারি, এটাকে আমরা বলি ফ্রি ভেক্টর। আমরা আরও কিছু প্রকারের ভেক্টর দেখব, যেমন দেখো সদৃশ্য ভেক্টর। যদি এরকম একটা ভেক্টর থাকে এবং এর সমান্তরালে আরেকটা ভেক্টর এইদিকে থাকে, মানটা সেম না কিন্তু দিকটা সেম, তাহলে আমাদের কি হবে? মনে করো এই ভেক্টরটার নাম আমি দিলাম এ ভেক্টর, এটার নাম দিলাম বি ভেক্টর। দেখো এই দুটো ভেক্টর কিন্তু সমান্তরাল, দুটো সমান্তরালে চলতেছে এবং দিকটাও একই দিকে। তো দেখো দুইটা ভেক্টর যখন সমান্তরাল হবে এবং তাদের দিকটা একই দিকে হবে, মানটা সমান না হলেও হবে, তাহলে তখন আমরা সেই দুইটা ভেক্টরকে বলতে পারি সদৃশ্য ভেক্টর। আর যদি সমান্তরাল হয় এবং দিকটা বিপরীত হয় তাহলে আমরা এটাকে বলি বিসদৃশ্য ভেক্টর। তাহলে সদৃশ্য ভেক্টর হলো সমান্তরাল এবং দিক একই দিকে, আর বিসদৃশ্য ভেক্টর হলো সমান্তরাল এবং দিক বিপরীত দিকে। এখন দুইটা সদৃশ্য ভেক্টরের যদি মানও সমান হয়ে যেত বলতো, তাহলে কি হতো? মনে করো এই দুটো তো সদৃশ্য ভেক্টর, তাই না? কারণ সমান্তরাল এবং দিক একই হলেই আমরা সেটা দুটোকে সদৃশ্য ভেক্টর বলতে পারি। কিন্তু যখন মানটাও সমান হয়ে যাচ্ছে, যেমন দেখো এখানে মানটাও সমান, দিকটাও সমান, সমান্তরাল, তাহলে আমরা এই দুইটা ভেক্টরকে কি বলতে পারি? সমান ভেক্টর। যে এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, এটা যদি হয় তাহলে আমরা এটাকে বলি সমান ভেক্টর। এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে ভেক্টর সমান, তার মানে কি মানটাও সমান দিকটাও একই দিকে, তাহলে আমরা সেটাকে বলবো সমান ভেক্টর। আর যদি এমন হতো যে মানটা সমান কিন্তু দিকটা সমান না হয়ে বিপরীত, ঠিক বিপরীত, তাহলে এই দুটো ভেক্টরকে আমরা বলতাম বিপরীত ভেক্টর। যেমন এরকম করে যদি লিখতাম এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, তাহলে আমরা এটাকে বলতাম বিপরীত ভেক্টর। তার মানে মানটা সমান হবে, দিকটা বিপরীত হলে বিপরীত, আর মানটা সমান দিকটাও যদি একই দিকে হয় তাহলে আমরা এটাকে বলবো সমান ভেক্টর। যদি মানটা সমান না হয়, মানটা যদি ছোট বড় হয়, দিকটা বিপরীত হয়, তাহলে বিসদৃশ্য ভেক্টর। আর মানটা সমান নয় কিন্তু দিকটা একই দিকে, তাহলে এটাকে বলবো সদৃশ্য ভেক্টর। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে ব্যাপারগুলো। তো দেখো আমরা এখন আর কিছু ভেক্টর দেখার চেষ্টা করব। যেমন দেখো আমি যদি এখানে কিছু সমান্তরাল এবং কিছু অসমান্তরাল ভেক্টর রাখি, মনে করো এটার নাম এ বি সি ডি। তো এই চারটা ভেক্টরের মধ্যে বলো তো কী মিল আছে? এই চারটা ভেক্টর দেখো আমি আমার বোর্ডের তলে আঁকছি, মানে কীরকম? এটা এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, চারটা ভেক্টরই কিন্তু বোর্ডের তলে আছে, কোনো ভেক্টরই কিন্তু বোর্ড থেকে বাইরে আসে নাই। যেমন দেখো এরকম হয় নাই কোনো ভেক্টর, বা এরকম এরকম এরকম, মানে বোর্ডের তল থেকে কোনো ভেক্টর বাইরে আসে নাই। তাহলে এই বোর্ডের তলে আমি যত ভেক্টর আঁকতে পারবো সবগুলো ভেক্টর হবে আমার সমতলীয় ভেক্টর, একই তলে অবস্থান করবে। যারা একই তলে অবস্থান করে তাদেরকে আমরা বলি সমতলীয় ভেক্টর। এখন দেখো এই সমতলীয় ভেক্টরটাকে আমরা যদি একটু স্থানাঙ্ক ব্যবস্থায় দেখতে চাই, আমরা যদি এখানে একটা স্থানাঙ্ক আঁকি এক্স ওয়াই জেড, তাহলে দেখো এখানে আমি মনে করো কিছু ভেক্টর আঁকলাম। এখানে দেখো এই তিনটা ভেক্টর কিন্তু এটা কি আমাদের দেখো তো, এটা আমাদের এক্স জেড তল না, এটা আমাদের এক্স জেড তল। এক্স জেড তলে দেখো এই তিনটা ভেক্টর অবস্থান করতেছে। এই তিনটা ভেক্টরে কিন্তু ওয়াই এর দিকে কোনো উপাংশ নাই, শুধুমাত্র এক্স জেড বরাবর তাদের উপাংশ এবং এক্স জেড তলে তারা অবস্থান করতেছে।
তাহলে আমরা এই তিনটা ভেক্টরকে বলতে পারি এক্স জেড তলে সমতলীয় ভেক্টর। কিন্তু এই ভেক্টরটা দেখো, এটা কিন্তু ওয়াইয়ের দিকে বের হয়ে আসছে, তার মানে কি এই ভেক্টরটার ওয়াই উপাংশ আছে। তাহলে আমরা এই ভেক্টরটাকে এদের সাথে সমতলীয় বলতে পারি না, কারণ এটা এক্স জেড তলে অবস্থান করতেছে না, এটার অন্যদিকে উপাংশ আছে। আমরা আরেকটা ভেক্টর দেখব, সেটা হলো দেখো আমি যদি এখানে কিছু সমান্তরাল ভেক্টর আঁকি, মনে করো এ বি সি, তাহলে আমি বললাম যে এই তিনটা ভেক্টরের কোনোটারই মান সমান নয়, কিন্তু এরা পরস্পর সমান্তরাল। এখন যদি এই তিনটা ভেক্টর সমান্তরাল আমি যদি একটা রেখা আঁকি, তাহলে দেখো তো আমাদের এই তিনটা ভেক্টর ফ্রি ভেক্টর না, কারণ এদের পাদবিন্দু তো আমাদের কোনো জায়গায় ফিক্সড করে না। যেমন আমাদের অবস্থান ভেক্টর সবসময় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু থেকে শুরু হয়, কিন্তু এদের কিন্তু এরকম ফিক্সড কিছু বলে দেওয়া নেই। তাহলে আমাদের এই ভেক্টরগুলো কি? এই ভেক্টরগুলো আমাদের ফ্রি ভেক্টর বা মুক্ত ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলোকে আমরা মুভ করাতে পারি। তাহলে দেখো আমরা যদি এই ভেক্টরগুলোকে সমান্তরালে মুভ করি, সমান্তরালে মুভ করলে এখান থেকে এই পর্যন্ত দেখো তো এটা আমাদের এ ভেক্টর না, এটা আমাদের এ ভেক্টর। বিকে যদি সেমভাবে মুভ করাই এখান থেকে এই পর্যন্ত, এটা আমাদের বি ভেক্টর। সিকে মুভ করালে এখান থেকে এই পর্যন্ত, এটা আমাদের সি ভেক্টর। তাহলে দেখো এখানে কি হলো ব্যাপারটা, এই তিনটা ভেক্টরকে আমরা একটা রেখার মধ্যে আনতে পারতেছি, মানে এই তিনটা ভেক্টরকে আমরা মুভ করলে তারা একটা রেখার মধ্যেই অবস্থান করতেছে। যদি এরকম হয় তাহলে আমরা এই রেখাটাকে এই তিনটা ভেক্টরের ধারক রেখা বলতে পারি। ধারক রেখা কি? যখন এক বা একাধিক ভেক্টরের সমান্তরালে আমরা একটা রেখা কল্পনা করতেছি, যে রেখার মধ্যে ওই ভেক্টরগুলোকে মুভ করে এনে আমরা স্থাপন করতে পারি এবং ওই রেখার মধ্যে সবগুলো ভেক্টর অবস্থান করতে পারে, তখন আমরা সেই রেখাটাকে ওই ভেক্টরগুলোর ধারক রেখা বলি। এবং এই ভেক্টরগুলোকে তখন আমরা বলি সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টর মানে কি? সমরেখ ভেক্টর মানে হলো একই রেখায় অবস্থান করতেছে। যেমন দেখো এই রেখাতে আমাদের এই তিনটা ভেক্টর অবস্থান করতেছে। আচ্ছা, আমরা আর কিছু ভেক্টর দেখবো। যেমন দেখো এখানে আমি একটা বিন্দু দিলাম, তাহলে বলো এই বিন্দুর কি কোনো মান আছে? এই বিন্দুর মান নাই, বিন্দুর মান হলো 0। এটাকে যদি আমি একটা ভেক্টর হিসেবে ট্রিট করি, এটা যদি এ হয়, এটার মান যদি 0 হয়, এই ভেক্টরের মান যদি 0 হয়, তাহলে আমরা এটাকে কি বলবো? 0 বা নাল ভেক্টর। আর যদি এমন না হয়, যদি মনে করো ভেক্টর একটা মান থাকতো, মনে করো একটু বড় হতো ভেক্টরটা, তাহলে আমরা এটাকে কি বলতাম? তাহলে আমরা এটাকে বলতাম সঠিক ভেক্টর। মানে 0 বা নাল ভেক্টর নয়, এটা একটা মান আছে, এই জন্য এটা সঠিক ভেক্টর। আবার যদি এমন হতো যে এই ভেক্টরটার মান যদি 1 হতো, অন্য যে কোনো মান হলে সেটা সঠিক ভেক্টর, 1 হলেও সঠিক ভেক্টর। কিন্তু যদি স্পেসিফিক একই হয়, যে মানটা 1, তাহলে আমরা এটাকে বলবো একক ভেক্টর। একক ভেক্টর অনেক গুরুত্বপূর্ণ, পরে যে অনেক কাজে লাগবে। আচ্ছা, একক ভেক্টরকে আমরা আরেকভাবে লিখতে পারি। মনে করো এ লিখে আমরা যদি তার উপর ক্যাপ দেই, তাহলে আমরা বুঝবো যে এ একটা একক ভেক্টর, এ একটা ভেক্টর যার মান হলো 1। এভাবে ক্যাপ দিয়ে আমরা একক ভেক্টর বোঝাই। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে আমরা অলরেডি কিছু কথা বলছি, তারপর আমরা আর কিছু জিনিস একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে একটা স্থানাঙ্ক আঁকি এক্স ওয়াই জেড, এটা যদি এ বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয় মূল বিন্দু, এখান থেকে আমি যদি এ যোগ করি, তাহলে আমি যেটা পাবো ও এ, এটা হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। আর যদি বি বিন্দু এখানে একটা থাকে, সেটাতে যদি আমি মূল বিন্দু থেকে যোগ করে দিই, তাহলে এটা যেটা পাবো এটা হলো আমি বি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন এখানে যদি আমি এভাবে লিখি, ও এ হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে আমরা অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরে বলি, ব্যাসার্ধ ভেক্টর। আর ও বি তাহলে কি হবে? সেমভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো সরণ ভেক্টর। সরণ ভেক্টর কি? এই স্থানাঙ্ক ব্যবস্থার কোনো দুইটা পয়েন্টে যে সরণ বা দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ব্যবধান, সরলরৈখিক দূরত্ব, সেটা হলো আমাদের সরণ ভেক্টর। তার মানে এখানে এ বি হলো আমাদের সরণ ভেক্টর। দিকটা কোনটা? এ থেকে বি এর দিকে। তার মানে আমি যদি এভাবে লিখি যে এ বি, এটার মানে কি? এটার মানে হলো এই পাদবিন্দুটা দেখো শুরু হয়েছে কোথা থেকে? পাদবিন্দুটা এ থেকে শুরু হবে, এখানে কিন্তু পাদবিন্দু এ থেকে শুরু হয়েছে, আর বিতে যায় শীর্ষবিন্দু শেষ হবে। আমরা কিন্তু সেইভাবে এখানে লিখছি। তাহলে এ থেকে বি এর দিকে আমরা যে ভেক্টরটা কল্পনা করতেছি এ বি, সেটা তাহলে কি? এটা ইকুয়াল হবে আমাদের শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পাদবিন্দুর অবস্থান ভেক্টর। এটা কেন হলো আমরা যখন একটু পরে ভেক্টরের যোগ বিয়োগ দেখব, তখন আমরা এই জিনিসটা আসলে ক্লিয়ার হবো যে কোনটা আগে কোনটা পরে, কেন হচ্ছে যোগ বিয়োগ, এগুলো আমরা পরে একটু পরে ক্লিয়ার হয়ে যাব। আপাতত এটুকু জানো যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থার দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ব্যবধান, এটাকে আমরা বলি সরণ ভেক্টর। স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একক ভেক্টরগুলোকে কীভাবে চিহ্নিত করি এটা একটু দেখি। মনে করো আমি এরকম স্থানাঙ্ক ব্যবস্থা আঁকলাম এক্স ওয়াই জেড। আমরা একটু আগেই একক ভেক্টর নিয়ে আলোচনা করেছি। তো একক ভেক্টর কি তোমরা জানো? এখন কথা হলো যে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কোনো একক ভেক্টর চাই, সেটাকে আমরা সবসময় আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। আই ক্যাপ যখনই বলবো তখন বুঝতে হবে আই একটা ভেক্টর যার মান 1 এবং যার দিক এক্স অ্যাক্সিস বরাবর। আর যখন আমি ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর চাবো, তখন আমাকে সবসময় জে ক্যাপ দ্বারা সেটা বোঝাতে হবে। যখন আমি জে ক্যাপ লিখবো, তখন বুঝতে হবে যে জে একটা ভেক্টর যার মান 1 এবং যার দিক ওয়াই অ্যাক্সিস বরাবর।
সেমভাবে জেড অ্যাক্সিস বরাবর যদি আমি একটা একক ভেক্টর চাই তাহলে সেটাকে আমরা সবসময় কে ক্যাপ দ্বারা প্রকাশ করি। যখনই কে ক্যাপ লিখবো তখনই বুঝতে হবে কে একটা ভেক্টর যার মান 1 এবং যার দিক জেড অ্যাক্সিস বরাবর। এখন একটা জিনিস দেখো, মনে করো আমি একটা ভেক্টর আঁকলাম, এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর। তো মনে করো আমি এই ভেক্টরটাকে আমি 3টা ভাগে ভাগ করছি, 3টা সমান ভাগে ভাগ করছি এবং প্রতিটা ভাগের মান হলো 1 করে, মানে প্রতিটা হলো একক ভেক্টর। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এ ক্যাপ, তার মানে এটা একটা একক ভেক্টর, এটাও একটা একক ভেক্টর এ ক্যাপ, এটাও একটা একক ভেক্টর এ ক্যাপ, তাই না, লিখতে পারি। তার মানে আলটিমেটলি যদি আমরা এ কে এইভাবে প্রকাশ করতে চাই যে এ সমান 3 এ ক্যাপ, এটা লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। সেমভাবে যদি এ ক্যাপগুলো যদি এরকম হয় যে এই ডিরেকশনটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর ডিরেকশন, যদি এমন হয় তাহলে এ ক্যাপগুলোকে আমরা আই দ্বারা রিপ্লেস করতে পারি না? অবশ্যই পারি, কারণ মান তো একই এবং দিকটা যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় তাহলে আমরা আই দ্বারা প্রকাশ করতেই পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 3 আই ক্যাপ। তার মানে এক্স অ্যাক্সিস বরাবর 3টা একক ভেক্টর মিলে আমার এই এ ভেক্টরটা গঠিত হয়েছে। তো যাই হোক, এখন আমরা আরেকটা লাস্ট ভেক্টর দেখব, সেটা হলো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর কি? আমরা দেখো দুইটা যদি সমান্তরাল ভেক্টর আঁকি এরকম, এবং তাদের মান যদি এমন হয় যে এ একটা ভেক্টর যার মান আমি মনে করে দিলাম 7i। 7i মানে কি? আই মানে হলো এক্স অ্যাক্সিসের দিকে, আমরা দিক বোঝানোর জন্য এখানে একক ভেক্টর দিছি। তার মানে এক্স অ্যাক্সিসের দিকে একটা ভেক্টর যার মান হলো 7, এখানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে। এখন বি আর একটা ভেক্টর, যে ভেক্টরটার মান যদি এমন হয় 1/7i, তার মানে কি এইটার যে মান, এটার মানটা তার বিপরীত, এটা 7 হলে এটা 1/7, এটা 5 হলে এটা 1/5। যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা ভেক্টর পরস্পরের বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। এটা কিন্তু পরস্পর কিন্তু সমান্তরাল হতে হবে, সমান্তরাল হয়েছে এবং দিকও একই দিকে, শুধুমাত্র মানটা তাদের বিপরীত, একটা 7 একটা 1/7, মানে একটার লব হর যেটা হবে আর একটা লব হর উল্টে যাবে। এরকম যদি হয় তাহলে আমরা সেই ভেক্টর দুটোকে বলি বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর। তো আজকের ভিডিওতে আমরা ভেক্টর কি এটা জেনেছি এবং বেশ কিছু ভেক্টরের সাথে পরিচিত হয়েছি। এর পরবর্তী ভিডিওতে আমরা ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টরের ডট গুণন ক্রস গুণন, ভেক্টরের উপাংশ এবং গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল এগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের এই কনসেপ্টগুলো শেষ হয়ে গেলে আমরা পরবর্তীতে এই কনসেপ্ট রিলেটেড যে ম্যাথগুলো আছে একাডেমিক, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটির জন্য সব টাইপের ম্যাথই আমরা সলভ করব। আর আজকের ভিডিওর কোনো টপিক যদি তোমরা বুঝতে না পারো বা এই টপিক রিলেটেড কোনো ম্যাথে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, তোমরা ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর এই সিরিজের পরবর্তী লেকচারগুলো আপলোডের সাথে সাথে তোমরা যদি তার নোটিফিকেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।